আসসালামু আলাইকুম অনলাইন শিক্ষালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান সজীব আজকে আপনাদের সঙ্গে ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পর্বের ক্লাসটা করব এবং এটাই হচ্ছে শেষ পর্বের ক্লাস। গত দিনে আমরা বলেছিলাম যে ধ্বনি পরিবর্তন সাধারণত দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন আমরা প্রথম ক্লাসেই করে ফেলেছি। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন শিখব। আর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন শেখার জন্য আমাদেরকে তিনটা কথা মনে রাখতে হবে, তাহলে একদমই A to Z শেষ হয়ে যাবে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের। দ্বিত্বতা, বিচ্যুতি এবং বিকৃতি, এই তিনটা কথা মনে রাখতে হবে। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, এই তিনটা কথা মনে রাখতে পারলেই আমাদের ধ্বনি পরিবর্তনের যে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের যে পার্টটা এটা শেষ হয়ে যাবে। তাহলে সবাই রেডি তো? আজকের ক্লাসটা কিন্তু মারাত্মক আকারের মজার হতে চলেছে। আপনারা ধৈর্য ধরে ক্লাসটা করবেন। তাহলে শুরু করা যাক। প্রথমত এই যে আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা শিখছি, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন শেখার জন্য আমাদেরকে ছোট্ট করে একটা গান শিখতে হবে। ছোট্ট করে এই গানটা আমি নিজেই লিখেছি। চলুন তাহলে গানটায় সুর দেয়া যাক। গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। আবার গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। অর্থাৎ আমরা এই যে গানের যে সারমর্মটা ওটা আমরা একটু পরে গিয়ে শিখব, কারণ আমাদের সামনে স্পেশাল একটা টপিকস রয়েছে, তো ওইটাকে শেষ করতে হবে। সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয় এবং অভিশ্রুতি। দুইটাই কিন্তু ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের যে পার্ট তারই একটা অংশ। তাহলে সেকেন্ডের গতিতে আমরা ধ্বনি বিপর্যয় এবং অভিশ্রুতিটা শেষ করে আসি চলুন। আর এটা যে মজার হবে এতে কোনো সন্দেহ নেই। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন দেখি আপনাদেরকে বিশ্বাস করাতে পারি কিনা। প্রথমে আমরা শিখব ধ্বনি বিপর্যয়। আচ্ছা, ধ্বনি বিপর্যয়টা কি? একটা কথার মধ্যে ধ্বনি বিপর্যয় শেষ হয়ে যাবে, জাস্ট একটা কথা। সেটা হচ্ছে বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। ব্যাস, আমাদের পড়া কিন্তু কমপ্লিট। বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। আপনারা কি আমার সঙ্গে বলেছিলেন? না বলে থাকলে আমাদের সঙ্গে বলুন একবার। বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। কিভাবে বলুন তো? দেখুন, লাভ থেকে ফাল এই শব্দটা দিয়ে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। লাভ থেকে ফাল। দেখুন, লাভ শব্দটার মধ্যে লটা কোথায় ছিল? লটা ছিল প্রথমে। আর ফাল শব্দের মধ্যে লটা কোথায় চলে গিয়েছে? শেষে চলে গিয়েছে। তার মানে ল এর সিটের উপরে বসেছে ফ এবং ফ এর আসনে বসেছে ল। তার মানে ল এর আসনে ফ বসেছে আর ফ এর আসনে ল বসেছে। অর্থাৎ একজনের আসনে যদি অন্যজন বসে যায় সেটাকে আমরা ধ্বনি বিপর্যয় বলবো। সেজন্য বলেছি বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে। জাস্ট ওর জায়গাটায় ও দখল করলো আর ফ এর জায়গায় ল দখল করলো। অর্থাৎ ল এর জায়গা ফ, ফ এর জায়গায় ল। ব্যাস, ধ্বনি বিপর্যয় শেষ। মনে করুন আমি এবং আপনি দুজন হচ্ছে দুইটা চেয়ারে বসে আছি। আমার চেয়ারে নাম লেখা আছে সজীব, আপনার চেয়ারে আপনার নাম লেখা আছে। আমি কি করলাম? আপনার চেয়ারে গিয়ে বসলাম আর আপনি আমার চেয়ারে গিয়ে বসলেন। বাস, ধ্বনি পরিবর্তনের যে ধ্বনি বিপর্যয় পার্ট ওটা শেষ হয়ে গেল। অর্থাৎ আমার জায়গায় আপনি বসেছেন, আপনার জায়গায় আমি বসেছি, এটাই ধ্বনি পরিবর্তনের যে ধ্বনি বিপর্যয় পার্ট। এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়। তাহলে একটু আরেকটা এক্সাম্পল দিই আমরা। সেটা হচ্ছে নকশা থেকে নস্কা। দেখুন তো কি হয়েছে। ক ছিল প্রথমে, স ছিল তারপরে। এই জায়গাটায় এসে ক এর জায়গায় দখল করলো স আর স এর জায়গায় ক দখল করলো। মানে ওর জায়গায় ও বসলো, ওর জায়গায় ও বসলো। ব্যাস, ধ্বনি বিপর্যয় শেষ। আবার লাভ থেকে ফাল এই জায়গাটায় আমরা দেখতে পারি লটা ছিল প্রথম বর্ণ, ফটা ছিল দ্বিতীয় বর্ণ। এখানে গিয়ে ফটা হয়ে গেল প্রথম বর্ণ, লটা হয়ে গেল দ্বিতীয় বর্ণ। তার মানে ধ্বনি বিপর্যয় জিনিসটা হচ্ছে বিনিময় হবে। ওর জায়গায় ও বসবে, এর জায়গায়ও ও বসবে। অর্থাৎ তাহলে আমরা ধ্বনি বিপর্যয় শিখে যেতে পারবো সহজে। এই জিনিসটা মনে রাখতে হবে। পিশাচ থেকে পিচাস, এখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। তালবস্যা কোথায় ছিল? মাঝে ছিল। চ ছিল তারপর। এই জায়গাটায় গিয়ে
চ ছিল শেষে, এখানে চটা মাঝে চলে এসেছে, তালিবর্ষ যে জায়গাটায় ছিল ওই জায়গাটায় চলে আসছে। আর তালিবর্ষ ছিল মাঝে, ও চলে গিয়েছে চ এর কাছে। এই যে চ ছিল শেষে, এখানে তালিবর্ষ বসে পড়েছে। কি হয়েছে? জাস্ট স্থানের বিনিময় ঘটেছে। তাহলে স্থানের বিনিময় যদি ঘটে, সেটাকে আমরা চোখ বন্ধ করে বলবো ধ্বনির বিপর্যয় হয়েছে। ঠিক আছে? একই রকম ভাবে তলো আর থেকে তরো আল, লটা ছিল কোথায়? লটা ছিল মাঝে, সেই লটা চলে গেল শেষে। শেষে ছিল র, সেই রটা চলে গেল লয়ের কাছে। বাস, জাস্ট স্থানের বিনিময় ঘটেছে জন্য এটাকে আমরা ধ্বনি বিপর্যয় বলবো। এগুলো আপনারা দেখে নেবেন। বাক্স থেকে বাস্ক, লোকসান থেকে লোসকান, চাকরি থেকে চারকি, সব কয়টাই কিন্তু ধ্বনি বিপর্যয় ঘটেছে, সব কয়টাতেই। এখন কথা হচ্ছে চাকরি থেকে চারকি, এটা মনে রাখার জন্য আমরা জাস্ট একটা চাকরি নিয়ে একটা গান গাইতে পারি। আপনাদের কি মনে আছে? বেলাবোস তুমি পারছো কি শুনতে, একটা গান আছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এটা আপনাদের হয়তো একটা গান শোনাইলাম, কিন্তু মনে রাখবেন চাকরি থেকে চারকি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এসেছে। এই জন্য জাস্ট একটা গান গাইলাম যাতে আপনাদের মাথায় থাকে যে ভাই একটা গান গিয়েছিল চাকরি নিয়ে, ঘটনাটা কি। আসলে এটা কিন্তু মনে রাখবেন, চাকরি থেকে চারকি এটা কিন্তু ধ্বনি বিপর্যয়। এই যে কটা কোথায় ছিল? মাঝে ছিল, সেই কটা চলে গেল কোথায়? শেষে চলে গেল। আর শেষে কি ছিল? শেষে ছিল হচ্ছে র, ওইটা চলে গেল ক এর কাছে। জাস্ট স্থান বিনিময় হলেই ধ্বনি বিপর্যয় হয়। ঠিক আছে? তাহলে ধ্বনি বিপর্যয় থেকে কিন্তু আমাদের যদি কোশ্চেন আসে, কখনো যেন মিস না করি। শুধুমাত্র মনে রাখবো বিপর্যয় যেখানে, বিনিময় সেখানে, বাস হয়ে গেল। এবার আসি অভিশ্রুতি। এইটার মতো এত সহজ টপিকস কোথাও নাই। অভিশ্রুতি একটা কথা বললেই শেষ। অভিশ্রুতি মানে হচ্ছে সাধু থেকে চলিত, পড়া শেষ। সাধু থেকে চলিত, তবে একটা শর্ত দিয়েছে যে ক্রিয়াপদ হতে হবে, ক্রিয়াপদ ছাড়া অন্য কোনো পদ হলে হবে না। একটা ক্রিয়াপদের উদাহরণ দিন তো। ক্রিয়াপদ মনে করেন করিতেছি, করিতেছি মূলত এটা একটা ক্রিয়াপদ, মানে ক্রিয়াকে ভার্ব বা ক্রিয়াকে বোঝানো হচ্ছে। করিতেছিকে আমি যদি চলিত ভাষায় রূপান্তর করি কি হবে? করছি। তাহলে এটাই একটা অভিশ্রুতি। দেখিতেছি এটা একটা ক্রিয়াপদ। দ্বিতীয়ত দেখিতেছি এটা একটা সাধু ভাষার শব্দ, এটাকে যদি বলি দেখছি তাহলে এটাও একটা অভিশ্রুতি। তার মানে ক্রিয়াপদ হতে হবে। দেখিতেছি, খাইতেছি, যাইতেছি, এই জিনিসগুলোকে জাস্ট চলিত ভাষায় রূপান্তর করলেই অভিশ্রুতি হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন তাহারা এটা সাধু ভাষা, তারা এটা চলিত ভাষা, তাহলে কি এটা অভিশ্রুতি? না, না, এটা কিন্তু অভিশ্রুতি হবে না। কেন অভিশ্রুতি হবে না? কারণ এগুলা তো ক্রিয়াপদ নয়। তাহারা কি ক্রিয়াপদ? এটা তো সর্বনাম পদ, তাই না? এ কারণে তাহারা থেকে তারা এইগুলা কিন্তু অভিশ্রুতি না। অভিশ্রুতি হওয়ার শর্ত হচ্ছে সেটা অবশ্যই ক্রিয়াপদ হতে হবে, এবং সাধু থেকে চলিত করতে পারলেই সেটা অভিশ্রুতি। ক্রিয়াপদ যদি সাধু থেকে চলিত হয় তাকে আমরা অভিশ্রুতি বলবো। এক্সাম্পল আপনারা শত শত বানিয়ে ফেলতে পারবেন। আমি লিখেছি কয়েকটা। কোরিয়া থেকে করে, কোরিয়া হচ্ছে সাধু ভাষার শব্দ, করে চলিত ভাষার শব্দ। চলিয়া সাধু ভাষার শব্দ, চলে হচ্ছে চলিত ভাষার শব্দ। বলিয়া সাধু ভাষার শব্দ, বলে চলিত ভাষার শব্দ। তার মানে কিন্তু আমরা অভিশ্রুতি, ধ্বনি বিপর্যয় দুটাই কিন্তু শিখে ফেলেছি। আমাদের পড়ার কিন্তু অর্ধেকটা শেষ, আর অর্ধেকটা বাকি আছে। সেটা হচ্ছে ওই যে তিনটা আমি গান গিয়েছিলাম যে শুরুতে, তিনটা জিনিস নিয়ে, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি নিয়ে গান গিয়েছিলাম না, সেই গানটা শিখতে পারলেই আজকে আমাদের পড়া পুরোপুরি শেষ হয়ে যাবে। আর শেষের দিকে আপনাদের জন্য কিন্তু একটা গেম খেলা আছে, একদম শেষের দিকে গিয়ে একটা গেম আছে, ওই গেমে অংশগ্রহণ করবেন এবং আপনাদেরকে কিন্তু মানে আপনাদের কমেন্টগুলো কিন্তু স্ক্রিনে দেখানো হবে। অবশ্যই এটাতে অংশগ্রহণ করবেন, গেম খেলাটাতে। তাহলে চলুন, তাহলে আমরা গানটা আরেকবার গিয়ে আসি। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, এই তিনটা জিনিস মনে রাখলেই আমাদের পড়া শেষ। তাহলে গানটা কি? গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। এই কথাটা দিয়ে আজকে পুরো ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে
দ্বিত্বতার শুরুতেই বলেছিলাম গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, মানেটা কি আসলে? গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, আচ্ছা ক একটা বর্ণ তাই না, ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের নিচে আরো একটা ব্যঞ্জন বর্ণ যার নাম ক, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ থাকা মানেই সেটা একটা দ্বিত্বতা। একই ব্যঞ্জন বর্ণ আছে, দেখুন ক এর নিচে ক, ক একটা ব্যঞ্জন বর্ণ, তার নিচে আবার আরো একটা ক বসেছে, তার মানে বুঝে নেবেন যে কয় ক এটা হচ্ছে একটা দ্বিত্বতা, কয় ক হচ্ছে একটা দ্বিত্বতা। এই ধরনের যত শব্দ আছে আপনারা বানায় বানায় বলুন তো। তাহলে কয়ের নিচে ক একটা দ্বিত্বতা, যেমন পক্ক, পক্ক বানানের মধ্যে কিন্তু কয় ক আছে, তার মানে এটা একটা দ্বিত্বতা হয়েছে, মনে রাখবেন কিন্তু। চক্ক দ্বিত্বতা হয়েছে, ধাক্কা দ্বিত্বতা হয়েছে কারণ কয়ের নিচে ক আছে, টেক্কা, আক্কেল, তাই না, সবই কিন্তু দ্বিত্বতা। তাহলে গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, এ কয়ের গায়ের উপরে ক বসছে, ঠিক আছে, তেমনি দয়ের গায়ের উপরে দ বসেছে, দয়ের গায়ের উপর দ বসেছে, এটাও একটা দ্বিত্বতা। যেমন পদ্ম, খদ্দের, নিরুদ্দেশ, উদ্দাম। নিরুদ্দেশ যাত্রা নিয়ে সম্ভবত একটা কবিতা আছে তাই না, রবীন্দ্রনাথের। তাহলে এগুলো কিন্তু সবই দ্বিত্বতা। বর্গের জয় দিয়ে আছে বিপদ, বিপজ্জনক, উজ্জ্বল, রাজ্য। এই যে রাজ্য বানানটা কিন্তু জয় জফলা হওয়ার কথা তাই না, বর্গীয় জয় জফলা হওয়ার কথা। আসলে প্রশ্নটা এভাবে আসে যে রাজ্য থেকে এই রাজ্য, রাজ্য থেকে রয়কারেরা, বর্গীয় জয় নিচে বর্গীয় জয়, এটা কি ধরনের ধ্বনির পরিবর্তন? আমরা কিন্তু ধ্বনি পরিবর্তন এখনো শিখছি না, আমরা জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি। তাহলে এই রাজ্যের কথা বলতে গিয়ে রাজ্য নিয়ে আমার একটা গান মনে পড়ে গেল, আপনাদের খুবই মানে অনেকের ফেভারিট একটা গান, সেটা হচ্ছে রাজকুমারী তাই না, রাজকুমারী সং। সেই রাজ্যের সাগর পাড়ে হঠাৎ যেন ভিড়ল তরি, কে যেন এসে সামনে দাঁড়ালো, ঠিক যেন মোর রাজকুমারী, কি জানে কে হয়ে গেল, মন কেন শুধু তার খোঁজে, জীবন কেন হারাতে চায়, রাজকুমারীর মনের ভাজে, রারিরা রারিরা, রারিরা রারিরা, রারিরা রারিরা, রারিরা রারিরা। গানের মধ্যেও কিন্তু রাজকুমারীর কথা লেখা আছে যে সেই রাজ্যের সাগর পাড়ে তাই না, অথবা আমার রাজ্য ভীষণ ছোট, তখন রাজ্য বানানে কিন্তু জ ফলা আছে। রাজ্য থেকে এই রাজ্য, তাহলে কি ধরনের ধ্বনি পরিবর্তন? প্রথমত এটা একটা দ্বিত্বতা, কিন্তু কি দ্বিত্বতা ওটা আমরা পরে শিখব। প্রথমত আপনাকে দ্বিত্বতা নিয়ে একটা ওভারঅল ধারণা থাকতে হবে। বুঝতে পেরেছেন যে গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, এই সব যা দেখতে পাচ্ছেন কম্ম, আম্মা জান বা খালাম্মা, সবই কিন্তু দ্বিত্বতা এখানে, কারণ একই বর্ণের নিচে সেই বর্ণটাই রয়েছে, এই কারণে সবই কিন্তু দ্বিত্বতা। বিচ্যুতি নিয়ে আপনাদেরকে ধারণা দিব। বিচ্যুতিটা কি? গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়। ব্যঞ্জন পালিয়ে গেলেই বিচ্যুতি হয়ে যাবে। স্বরবর্ণ শিখেছি না, সরে অ সরে আ, ব্যঞ্জন বর্ণ শিখেছি না, সরে তারপর ক খ গ ঘ, এগুলো তো ব্যঞ্জন বর্ণ। তাহলে সরে সরে আ স্বরবর্ণ, ক খ ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়। বউ দিদি বানানের মধ্যে দিদি বানানে দ ছিল তাই না, এই দটা কোথায় গেল? বউ দিদি থেকে বৌদি যে হলো, আর একটা দয়রস্বীকার কোথায় গেল? বউ দিদি থেকে বৌদি, আরেকটা দি পালিয়ে গেল না? দি পালালো যেহেতু, তাহলে এইটাকে আমরা বিচ্যুতি বলবো। তাহলে ব্যঞ্জন পালালে পরে তাকে আমরা বিচ্যুতি বলে ফেলবো, ঠিক আছে। বউ দিদি থেকে বৌদি, এটা বিচ্যুতি হয়েছে। আরো একটা কথা যেটা মনে রাখা লাগবেই আপনাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বউ দিদি শব্দটা এটা কিন্তু সমবর্ণ। আমি কিন্তু গত ক্লাসে সমবর্ণ নিয়ে আলোচনা করেছি, এক কথায় শেষ করে দিয়েছিলাম যে একটা শব্দের মধ্যে যদি দুইটা একই প্রকার বর্ণ থাকে, একটা শব্দের মধ্যে যদি দুইটা একই প্রকার বর্ণ থাকে, একই জাতীয় বর্ণ থাকে, তাকেই আমরা বলবো সমবর্ণ। একই শব্দে দুইটা একই জাতীয় বর্ণ থাকলে তাকে আমরা সমবর্ণ বলবো। বউ দিদি বানানে একই জাতীয় দুইটা বর্ণ আছে, সেটা কোনটা? এই যে দ, এখানেও দ আছে,
এখানেও দ আছে, তাহলে বুঝতে পারলাম বৌদিদি শব্দটা হচ্ছে একটা সমবর্ণ। আমি যখন মূলত পড়াতে যাব তখন কিন্তু লাগবে, তাই আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, বৌদিদি থেকে বৌদি, তাহলে প্রথমত দয়রসিকারটা পালিয়েছে, এ কারণে বিচ্যুতি হয়েছে। দ্বিতীয়ত এটা কিন্তু একটা সমবর্ণ, কারণ একই শব্দের মধ্যে একই প্রকার দুইটা বর্ণ রয়েছে। একই শব্দের মধ্যে একই প্রকার দুইটা বর্ণ রয়েছে জন্য এটাকে আমরা কি বলবো? সমবর্ণ বলবো। তাহলে আরো একটা এক্সাম্পল দিই, আপনারা মনে করতে পারেন কি ব্যাপার, কি পড়াচ্ছে এগুলো। আপনাদের পড়ানো শুরু করি নাই, আপনাদের জাস্ট দ্বিত্বতা বিচ্যুতি এগুলো নিয়ে একটা ধারণা দিচ্ছি, দেন আমরা পড়ায় প্রবেশ করব। আগেই প্রবেশ করলে তো তাহলে তো সাঁতার কাটতে হবে। আমি চাচ্ছি পড়াটাকে যত সহজ করা যায়। ফাল্গুন থেকে ফাগুন, এইখানে আমরা দেখতে পাচ্ছি লয়ের নিচে গয়রস্যু দন্তের ন, তাই না? ফাল্গুন বানানে ফয় আকার, লয়ের নিচে গয়রস্যু দন্তের ন। আর এখানে আসছে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন। আমার কথা হচ্ছে এই যে গয়রস্যুকার যে পরবর্তীতে আসছে এই লটা কোথায় গেল? ফাল্গুন থেকে ফাগুন, এই লটা কি অপরাধ করেছিল? এই লটা পালিয়ে গেল কেন? এই ল পালিয়ে গিয়েছে জন্য বা হারিয়ে গিয়েছে জন্য এটাকে আমরা বলবো বিচ্যুতি হয়েছে। এই দটা হারিয়ে গিয়েছিল জন্য, বৌদি হয়ে গিয়েছিল জন্য এটা বিচ্যুতি হয়েছিল। এখানেও ল পালিয়ে গিয়েছে জন্য এটারও বিচ্যুতি হয়েছে। আচ্ছা বলুন তো, ফাল্গুন বানানটা কি সমবর্ণ? বুঝতে হবে কিন্তু, ফাল্গুন বানানটা কি সমবর্ণ? কখনোই সমবর্ণ হতে পারে না। কেন? কারণ ফাল্গুন বানানে ফ ল গ দন্তের ন, একটাও কি একই বর্ণ আছে? নাই তো। তাহলে ফাল্গুন বানানটা কখনোই সমবর্ণ হতে পারে না। ফাল্গুন বানানটা কখনোই সমবর্ণ হতে পারে না। ঠিক আছে, এরপরে ফলাহার থেকে ফলার। আচ্ছা, ফলাহার কি সমবর্ণ? কখনোই না, কারণ ফ ল হ র একটাও কি ডাবল বর্ণ আছে? একই জাতীয় বর্ণ কি আছে? নাই। তাহলে এখানে সমবর্ণ কিন্তু নেই। কিন্তু বিচ্যুতি কি হয়েছে? আচ্ছা চলুন তো বিচ্যুতি হয়েছে কিনা দেখে আসি। ফলাহার, এখানে হয়াকার ছিল, এখানে এসে হয়াকারটা কোথায় গেল? পালিয়ে গেল। তার মানে পালিয়ে গিয়েছে মানেই বিচ্যুতি হয়েছে। ঠিক আছে, পালিয়ে গিয়েছে মানেই বিচ্যুতি হয়েছে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আবার আমরা আরো একটা এক্সাম্পলে যাই, দুগ্ধ থেকে দুধ। আচ্ছা, দুগ্ধ বানানের মধ্যে কিন্তু গয়ের নিচে ধ ছিল, এই গটা কোথায় গেল? দুধ বানানের মধ্যে কিন্তু গ নেই, তাই না? তার মানে গটা পালিয়ে গেল। তার মানে পালিয়ে গেল মানেই বিচ্যুতি হয়ে গেল। মনে থাকবে? তাহলে কিন্তু আমরা বিচ্যুতি জিনিসটা আপাতত বুঝে নিয়েছি। ব্যঞ্জন পালালেই বিচ্যুতি কয়, তাই না? আর বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। আচ্ছা, এখানে শাক ছিল, এখানে শাক হয়েছে, তাই না? আচ্ছা বলুন তো, এটা কি দ্বিত্বতা হয়েছে? কখনোই না, কারণ দ্বিত্বতা হতে গেলে একই বর্ণ নিচে বসতে হবে, কয় ক দয় দ, তাই না? তার মানে কিন্তু এটা দ্বিত্বতা হয়নি। আচ্ছা, এটা কি বিচ্যুতি হয়েছে? চলুন তো দেখে আসি। বিচ্যুতি মানে হচ্ছে একেবারে নাই হয়ে যাওয়া। আচ্ছা, তালেবস হয় আকার ক, শাক, শাক থেকে শাক। আচ্ছা, কোনো জিনিস কি বিচ্যুতি হয়ে গেছে? এই কটা বিচ্যুতি হওয়ার কারণে শুধুমাত্র তালিবস সহায়কার আছে, এরকম হয়েছে কি? হয়নি তো। বিচ্যুতি তো হয়নি, এখানেও দুইটা ছিল, এখানেও দুইটা বর্ণই আছে, বিচ্যুতি হয়ই তো নাই। তাহলে দ্বিত্বতাও হয়নি, বিচ্যুতিও হয়নি। কারণ বিচ্যুতি হলে তো তাও বুঝতে পারতাম যে একটা বর্ণ কমে যায়। এ দেখুন, আমরা যখন বিচ্যুতি শিখেছিলাম, বৌদিদি বানানে বিচ্যুতি হয়েছিল, দটা হারিয়ে গিয়েছিল। এ কারণে বৌদিদি বানানে 4টা বর্ণ ছিল, কিন্তু বৌদি বানানে 3টা বর্ণ ছিল। ফাল্গুন বানানে 4টা বর্ণ ছিল, ফাগুন বানানে 3টা বর্ণ আছে। তার মানে বিচ্যুতি হয়েছে, হারিয়ে গিয়েছে, একটা পালিয়েছে জন্যই তো কমে যাচ্ছে। ফলাহার বানানের মধ্যে হয়াকার ছিল, এখানে নাই, 4টা ছিল, 3টা হয়ে গিয়েছে। দুগ্ধ বানানে কয়টা ছিল? দ গ ধ, তার মানে 3টা ছিল, 2টা হয়ে গিয়েছে। তার মানে প্রতি ক্ষেত্রেই বিচ্যুতি হয়েছে বা হারিয়ে গিয়েছে। কিন্তু বিকৃতির ক্ষেত্রে কিন্তু হারিয়ে যাবে না, বরং জাস্ট একটা বর্ণ চেঞ্জ করে আরেকটা বর্ণ চলে আসবে।
মনে করুন শাক বানানে দুইটা বর্ণ ছিল, এখানে শাক বানানে দুইটা বর্ণই আছে, তাহলে বর্ষ ক, এখানে আসছে তালে বর্ষ গ, দুইটা বর্ণই আছে। হয়তো বা বর্ণের চেঞ্জ হয়েছে, কিন্তু বর্ণ তো দুইটা দুইটা করেই আছে, তাই না? তার মানে বিচ্যুতি কিন্তু হয়নি, আবার দ্বিত্বতাও হয় নাই। দ্বিত্বতা মানে কয় ক, কোনোটাই হয়নি। তাহলে কি হয়েছে? বিকৃতি হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে। ক এর জায়গায় গ চলে আসছে, জাস্ট মানে বিকৃতি হয়েছে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। লাল থেকে নাল, কি ধরনের ধ্বনি পরিবর্তন? প্রথমত এটা একটা বিকৃতি। কেন বিকৃতি বলুন তো? এটা কি দ্বিত্বতা বলতে পারবো? লয়কার ল লাল, এটা দ্বিত্বতা হয়েছে? কখনোই না, কারণ লয়ের নিচে ল যদি থাকতো তাহলে এটাকে আমরা দ্বিত্বতা বলতে পারতাম। তার মানে দ্বিত্বতাবাদ। বিচ্যুতি হয়েছে কি? দেখি বিচ্যুতি হয়েছে কিনা। লয়কার ল লাল, এই বানানে দুইটা বর্ণ ছিল, আবার এখানেও নাল হোক কিন্তু দুইটা বর্ণ আছে কিনা? হ্যাঁ, দুইটা বর্ণই আছে। তার মানে বিচ্যুতিও হয়নি, দ্বিত্বতাও হয়নি, বিচ্যুতিও হয়নি। তাহলে কি বিকৃতি হয়েছে? অবশ্যই বিকৃতি হয়েছে। লয়াকারটা হয়ে গেছে নয়াকার, অর্থাৎ লাল হয়ে গেছে নাল। কার জন্য একটা গান ছিল এরকম, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতা চিরনি আড়ায় না। এখানে যদি লাল ঝুটি কাকাতুয়া এটাকে লাল না বলে যদি নাল বলি তাহলে কি হতো? নাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, মানে একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হতো। তাহলে লাল থেকে নাল এটা কিন্তু বিকৃতি হয়েছে, বিকৃতি হয়েছে। লাল থেকে নাল বিকৃতি হয়েছে। আবার যদি বলি নীল, নীল থেকে লীল, অনেকে কিন্তু লীল বলে, যাদের নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লেগে তখন কিন্তু তারা নীল বলতে পারে না, তখন তারা কি বলে? লীল বলে, লীল। লীল, নীল না বলে লীল বলে থাকে। এই যে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে একটা গান ছিল না, ওই গানের মধ্যে কিন্তু নীল শব্দটা ব্যবহার করেছে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার ক্লান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। নীল নিয়ে যে আরো কত গান রয়েছে। তাহলে নীল থেকে লীল এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেহেতু গান গেয়েছি মনে করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এসেছিল আপনাদের মনে রাখানোর জন্য, হয়তো বা একটা গান মনে পড়লো, গান গিয়ে আপনাদেরকে শোনাই দিলাম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে। এইটাও সাংঘাতিক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কতবার যে এসেছে। লাঙল থেকে নাঙ্গল, এখানে ছিল লাঙ্গল, এখানে হয়ে গেছে নাঙ্গল। দেখুন তো এটা কি দ্বিত্বতা হয়েছে? কখনোই না। বিচ্যুতি হয়েছে? এখানেও যে কয়টা বর্ণ ছিল এখানেও সে কয়টা বর্ণ রয়েছে, তার মানে বিচ্যুতিও হয়নি। তাহলে কি বিকৃতি হয়েছে? অবশ্যই এটা বিকৃতি হয়েছে। এটা নিয়ে তো একটা গানও আছে, ওরে হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ। হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ। তাহার চাইতে অধিক বাঁকা, হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা, যার দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। এই গানের মধ্যে কিন্তু এই যে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, এখানে কিন্তু লয়াকার ব্যবহার করা হয়েছিল, কিন্তু ধ্বনি পরিবর্তনে যদি আসে লাঙ্গল থেকে নাঙ্গল, কি ধরনের ধ্বনি পরিবর্তন? প্রথমত এটা একটা বিকৃতি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের বেসিকটা কিন্তু শেখা হয়ে গেল। এবার কিন্তু আমরা খুব দ্রুত পড়ায় ফিরে যাব। কপাট থেকে কবাট, কি ধরনের ধ্বনি পরিবর্তন? দ্বিত্বতা হয়েছে কি? কখনোই না। পয়ের নিচে প, কয়ের নিচে ক, কিছুই হয়নি, তার মানে দ্বিত্বতা হয়নি। বিচ্যুতি হয়েছে কি? কখনোই না, কারণ এখানেও তিনটা বর্ণ ছিল, এখানেও তিনটা বর্ণ ছিল, একটাও পালিয়ে যায়নি। পালিয়ে গেলে তাকে আমরা বিচ্যুতি বলতে পারতাম, পালিয়ে যেহেতু যায়নি বিচ্যুতি বলতে পারবো না। তাহলে কি বিকৃতি হয়েছে?
অবশ্যই বিকৃতি হয়েছে। পয়াকারটা হয়ে গিয়েছে কি বয়াকার। একই রকম ভাবে শরীর থেকে শরীর, এখানে শেখার আছে। শরীর বানানটা দ্বিত্বতা হয়নি, কারণ র এর নিচে র কিছুই নাই, তালবস্য এর নিচে তালবস্য তাও নাই, কিচ্ছুই নাই। তাহলে শরীর বানানের মধ্যে দ্বিত্বতা নাই। বিচ্যুতি আছে কি, এখানে 3টা বর্ণ ছিল, শরীর বানানেও 3টা বর্ণ আছে। শরীর বানানেও 3টা বর্ণ, শরীর বানানেও 3টা বর্ণ, তার মানে বিচ্যুতি এটাতেও হয়নি। তাহলে কি বিকৃতি হয়েছে? অবশ্যই। সেটা হচ্ছে শরীর র ছিল, শরীর ল হয়ে গিয়েছে। তাহলে এটা একটা বিকৃতি। আচ্ছা, এটাকে কি আমরা সমবর্ণ বলতে পারবো? অবভিয়াসলি এটাকে আমরা সমবর্ণ বলতে পারবো। কেন? ওই যে বলেছিলাম, একটা শব্দের মধ্যে যদি একই বর্ণ 2 বার থাকে তাকেই আমরা সমবর্ণ বলবো। তাহলে র এর মধ্যে 2টা সমবর্ণ রয়েছে। এই যে মানে এই শব্দের মধ্যে 2টা সমবর্ণ রয়েছে, একটা হচ্ছে র আর একটাও কিন্তু র। তাহলে এটা কিন্তু একটা সমবর্ণ। ঠিক আছে, তাহলে কথাটা মিলে গিয়েছে কি? গায়ের উপর বসলে যদি দ্বিত্বতা হয়, ব্যঞ্জন পালালে বিচ্যুতি কয়, বর্ণ পাল্টালে বিকৃতি হয়ে যায়। আমরা কিন্তু দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতির ব্যাখ্যাটা করে ফেলেছি। এইবার আমাদের মেইন পড়াটা হচ্ছে শুরু হলো, অর্থাৎ ক্লাসটা কিন্তু ঠিক এখন থেকে নেওয়া শুরু করব। এবার কিন্তু গেম খেলাও হবে, আপনাদের কিন্তু সবাইকে রেডি হয়ে যেতে হবে। একটা স্পেশাল একটা গেম রয়েছে আপনাদের জন্য। সেটা হচ্ছে, পরীক্ষায় তো আসলে আমাদেরকে অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করব সেটাও বলবো, এবং গেমটা কি সেটাও বলবো। প্রথমত সবাই আমার সাথে বলুন তো, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি। কারণ এই সিরিয়াল ওয়াইজ যদি মুখস্থ করতে না পারি, আগে দ্বিত্বতা বললেন, তারপরে বিকৃতি বলে তারপরে বললেন বিচ্যুতি, তাহলে কিন্তু হবে না, শিখতে পারবেন না, পড়া এলোমেলো হয়ে যাবে। সিরিয়াল এইভাবেই সাজাতে হবে, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি। আমার সঙ্গে সঙ্গে বলুন তো, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি। তাহলে 3 বার কিন্তু আপনি বলে ফেললেন। চোখ বন্ধ করে এবার বলুন তো, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি। আচ্ছা, 3 বার কিন্তু বলে ফেলেছি। তাহলে আমাদের গেম খেলাটা কিন্তু শুরু হতে যাচ্ছে। 1 3 5 কেন লিখেছি সেটাও একটু পরেই জানতে পারবেন। তাহলে এই যে আমরা মুখস্থ করলাম দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতি, এদের সঙ্গে জাস্ট একটা করে ব্যঞ্জন লাগাবো। অর্থাৎ প্রথমে যে এখানে বলেছিলাম দ্বিত্বতা, এই দ্বিত্বতার সঙ্গে এখানে একটা ব্যঞ্জন শব্দটা লাগাবো, যে ব্যঞ্জন দ্বিত্বতা। এখানে বিচ্যুতি ছিল, এখানে জাস্ট একটা ব্যঞ্জন লাগাবো মনে মনে, ব্যঞ্জন বিচ্যুতি। তারপরে আমরা কি লাগাবো? বিকৃতিতে ব্যঞ্জন লাগাবো, মানে ব্যঞ্জন বিকৃতি। তাহলে ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, এভাবে লাগাবো। আমরা জাস্ট প্রথমে মুখস্থ করছি। এটা যে আমি কি শেখাচ্ছি সেটা আপাতত আমিই জানি যে আপনাদের এটা কি কাজে দেবে পরবর্তীতে, একটু পরেই যে কি পরিমাণ কাজে দেবে সেটা আমি জানি, জন্য বারবার একই কথা বলছি। আপনাদের হয়তোবা বিরক্ত লাগতে পারে, কিন্তু বিরক্ত লাগলেও আমি পড়ানোর সিস্টেমটা তো বুঝতে পারি যে এইভাবে বোঝালে আপনারা ভালো বুঝবেন। তাহলে ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, আমরা 3টা সাজিয়ে ফেললাম। এখানে ব্যঞ্জন দ্বিত্বতা ছিল, 2 নম্বরে তো কিছু একটা লেখার কথা ছিল, আমরা কিন্তু কেউ লিখিনি, তাই না? ব্যঞ্জন বিচ্যুতি 3 নম্বরে আছে, কিন্তু 4 নম্বরে কি লেখার কথা ছিল সেটা কিন্তু লিখি নাই। 5 নম্বরে লিখেছি ব্যঞ্জন বিকৃতি, 6 নম্বরে কি লেখার কথা ছিল লিখি নাই। তাহলে আমরা মুখস্থ করেছি 1 3 5, অর্থাৎ 1 নম্বরে ছিল ব্যঞ্জন দ্বিত্বতা, 3 নম্বরে ছিল ব্যঞ্জন বিচ্যুতি, 5 নম্বরে ছিল ব্যঞ্জন বিকৃতি। শুধু দ্বিত্বতা বিচ্যুতি বিকৃতির সাথে ব্যঞ্জন লাগিয়েছিলাম, হয়ে গেল। কিন্তু এবার 2 নম্বরে কি কি আছে সেটা আমরা শিখব। শেখা হয়ে গেলে এই সিরিয়ালটা কিন্তু আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে, কিন্তু আমি দেখাই দেব কিভাবে আপনাকে পড়তে হবে। প্রথমত একটা কথা বলতে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে প্রথমত আমরা যেহেতু একটা গেম খেলবো, আপনাদেরকে গেম খেলার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। গেম খেলাটা শেষ হবার পর আজকে শেষের দিকে আমরা একটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কে রাজা হলেন কে রানী হলেন, মানে গেম খেলে গেমে যে জয়ী হবে সেই ছেলে যদি জয়ী হয় তাহলে সে হবে রাজা,
মানে ধ্বনি পরিবর্তনের রাজা, আর যদি মেয়ে হয় তাহলে সে হবে রানী। এবং তারা কমেন্ট করলে আগামী ক্লাসে আমি সেই কমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তাহলে কিন্তু সিস্টেমটা প্রথমে কি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, এটা মুখস্থ করতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদের সঙ্গে একটা করে ব্যঞ্জন লাগাতে হবে। ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি। তারপর আপনাদের কি করতে হবে, ওই যে 1 নম্বরে যা যা ছিল, 3 নম্বরে যা ছিল, 5 নম্বরে যা ছিল সব মুছে দিয়েছি। আপনাদের মাথায় আছে 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল ব্যঞ্জন দ্বিত্বতা, মনে পড়ে? একটু আগেই কিন্তু পড়িয়েছি। 3 নম্বরে কি ছিল বলুন তো? ব্যঞ্জন বিচ্যুতি। 5 নম্বরে কি ছিল বলুন তো? ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, তাহলে কিন্তু 1, 3, 5 আপনাদের মুখস্থ হয়ে গিয়েছিল। কিন্তু এখন যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 2 নম্বরে পড়তে হবে সমীভবন। মনে রাখবেন, সমীভবনের বিপরীত শব্দ হচ্ছে বিষমীভবন। তাহলে সমীভবনের বিপরীত শব্দ হচ্ছে বিষমীভবন। এই জন্য সমীভবনের পরেই বিষমীভবনটা না দিয়ে আমরা একদম উল্টা জায়গায় দিয়েছি। সমীভবন ছিল উপরে, বিষমীভবনটা দিয়েছি একেবারে নিচে, ঠিক আছে? সমীভবনটা ছিল উপরে, বিষমীভবনটা নিচে দিয়েছি, কারণ সমীভবনের বিপরীত শব্দ যেহেতু বিষমীভবন, তাই তাকে 6 নম্বরে স্থান করে দিয়েছি। তাহলে সমীভবন উপরে, বিষমীভবন হচ্ছে একদম নিচে। আর মাঝখানে অন্তর্হতি। কেন? কারণ মনে রাখবেন, অন্তর কোথায় থাকে? অন্তর তো সবসময় বুকের মাঝখানেই থাকে। এ কারণে অন্তর্হতিকে আমি মাঝখানে রেখেছি, মনে থাকবে? তাহলে চোখ বন্ধ করে বলুন তো, উপরে কি ছিল? সমীভবন। একদম নিচে কি ছিল? বিষমীভবন। আর একদম আত্মা মানে মাঝখানে বা সেন্টারে কি ছিল? অন্তর্হতি। কারণ অন্তরটা কিন্তু মাঝেই থাকে। তাহলে কিন্তু আমরা কিন্তু শিখে গেলাম 1 নম্বরে কি ছিল? ব্যঞ্জন দ্বিত্বতা। 2 নম্বরে কি? সমীভবন। 3 নম্বরে কি ছিল? ব্যঞ্জন বিচ্যুতি। 4 নম্বরে কি ছিল? অন্তর্হতি। 5 নম্বরে কি ছিল? মনে করুন, মনে করতে হবে, কারণ এইটাই মূলত আমাদের পড়া। এই পড়াটা বুঝতে পারলে আজকে ব্যঞ্জনের পুরোটাই শেষ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে বিকৃতি। কি বিকৃতি? ব্যঞ্জন বিকৃতি। আর একটা হচ্ছে বিষমীভবন। ব্যঞ্জন দ্বিত্বতা, সমীভবন, ব্যঞ্জন বিচ্যুতি, অন্তর্হতি, ব্যঞ্জন বিকৃতি, বিষমীভবন। অর্থাৎ এই যে একটা তালিকা আপনাদেরকে দিয়েছি, বিশ্বাস করুন এই তালিকা যদি আপনাদের ব্রেনে থাকে, আপনারা ব্যঞ্জন ধ্বনির যত পরিবর্তন আছে সেকেন্ডের গতিতে করতে পারবেন। সিরিয়াল যদি একটুও ভুল হয়, আমি কিন্তু দায়ী নই, একটুও যদি ভুল হয় আপনার জীবনেও, অন্তত মানে আমি যেভাবে পড়াচ্ছি জীবনেও আপনারা কিন্তু ধ্বনি পরিবর্তন কোনোদিন শিখতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এজন্য প্লিজ আমি গুরুত্ব দিয়ে বলছি, এটা একটু কাইন্ডলি মুখস্থ করতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ। প্রথমত আপনাকে জানতে হবে এইটা, যে দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। দেন আপনাকে মনে রাখতে হবে দ্বিত্বতার মধ্যে ছিল 2টা। দ্বিত্বতার মধ্যে কয়টা ছিল? 2টা। সেটা হচ্ছে একটার নাম ব্যঞ্জন দ্বিত্বতা, আর একটার নাম হচ্ছে সমীভবন। এবার ক্লিয়ার হয়েছেন? নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়েছেন। দ্বিত্বতার মধ্যে কয়টা ছিল? 2টা, ব্যঞ্জন দ্বিত্বতা আর হচ্ছে সমীভবন। ব্যঞ্জনকে শর্টকাটে এভাবে লিখেছি। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। এবার বিচ্যুতির ক্ষেত্রে যাই। বিচ্যুতিতেও 2টা রয়েছে। কি কি বিচ্যুতি বলুন তো? একটা বিচ্যুতির নাম হচ্ছে ব্যঞ্জন বিচ্যুতি, আর একটা বিচ্যুতির নাম হচ্ছে অন্তর্হতি, ঠিক আছে? এবার বিকৃতির মধ্যে যাই। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। বিকৃতির মধ্যেও কিন্তু 2টা রয়েছে। বিকৃতির মধ্যে কয়টা রয়েছে? 2টা রয়েছে। কি কি? ব্যঞ্জন বিকৃতি এবং বিষমীভবন। এতবার করে আপনাদেরকে পড়াইলাম, যদি এইবার আপনারা 1 2 3 4 5 6 এই সিরিয়ালটা যদি মনে রাখতে না পারেন, আমি সত্যি আমার এখানে কিছু বলার থাকবে না। কারণ আপনারা কিন্তু আমার এই কথাটা শুনতে শুনতে বোরিং হয়ে গিয়েছেন প্রথমত। তারপরেও যদি আপনারা চোখ বন্ধ করে এভাবে বলতে না পারেন যে দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতার মধ্যে 2টা ছিল, এইভাবে যদি বলতে না পারেন, তাহলে কিন্তু আজকের পড়ানোটা বৃথা। আশা করি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। যদি মুখস্থ হয়ে যায়, আজকে আপনাদের পড়া এখানেই কমপ্লিট। এইটা যদি মুখস্থ হয়ে যায়, পড়া এখানেই কমপ্লিট। আচ্ছা, তাহলে এখন আপনারা এই ভিডিওটা পজ করে
আপনারা একটু বলার চেষ্টা করুন তো। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। দ্বিত্বতার ঘরে দুইটা ছিল, কি কি বলার চেষ্টা করুন তো। 1 নম্বরে কি ছিল? যে বলতে পারবেন না তার পড়ার দরকার নেই আজকে, প্লিজ সে ক্লাস না করে প্লিজ চলে যেতে পারেন। যদি মুখস্থ না হয় তাহলে আর পড়ার দরকার নেই, কারণ আজকের পড়াটা সবচেয়ে সহজ করে শেখাচ্ছি তো। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। এই যে দ্বিত্বতা, প্রথমটাই হচ্ছে দ্বিত্বতার ঘর, তাই না? 1 নম্বরে কি ছিল? দ্বিত্বতার ঘরে 1 নম্বরে ছিল হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। এইটাই তো, এই গেম খেলা কিন্তু শুরু হলো কেবলই। এই গেম খেলায় দেখি কে হেরে যায় আর কে জিতে যায়, এটাই আমাকে জানতে হবে, কারণ শেষের দিকে কিন্তু একটা চমক রয়েছে। একদম শেষের দিকে গিয়ে, আমি ক্লাসের শেষের দিকে সবসময় চমক রাখি, এটা আপনারা জানেন। তাহলে দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি। দ্বিত্বতায় 1 নম্বরে আছে ব্যঞ্জন দ্বিত্বতা, 2 নম্বরে আছে হচ্ছে সমীভবন। বাস, দ্বিত্বতার কাজ আমার শেষ। এবার আসি বিচ্যুতির মধ্যে। বিচ্যুতি মানেই হচ্ছে ব্যঞ্জন বিচ্যুতি। 3 নম্বরে তাহলে ব্যঞ্জন বিচ্যুতি আছে। 4 নম্বরে কি আছে জানো? 4 নম্বরে আছে অন্তর্হতি। ওই যে মাঝখানে অন্তর্হতি ছিল, মনে পড়ে? অন্তর্হতি। আচ্ছা, দ্বিত্বতা, বিচ্যুতি দুইটা চলে গেল। তারপরে আছে বিকৃতি। বিকৃতির মধ্যে আবার দুইটা আছে, কি কি? একটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আর একটা হচ্ছে বিষমীভবন। বাস, এটা যদি আমাদের পড়া হয়ে যায় তাহলে আমাদের পড়াটা কিভাবে শেষ হয় দেখতে পাবেন। দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি তাহলে কিন্তু আমরা বুঝে নিয়েছি। এইবার পরীক্ষায় আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, যেটা দ্বিত্বতা হলো না বিচ্যুতি হলো না বিকৃতি হলো। এই যে এতক্ষণ ধরে আমরা যেগুলো শিখলাম 6 নম্বরে, এই জিনিসগুলো এখন কত সহজ হয়ে গিয়েছে বুঝতে পারবেন। দেখুন, সেটা হচ্ছে প্রথমেই পরীক্ষায় আসছে ধর্না থেকে ধন্না। তাহলে ধর্না থেকে ধন্না কি ধরনের পরিবর্তন হয়েছে? আচ্ছা, প্রথম কথা, এটা কি দ্বিত্বতা হয়েছে, বিচ্যুতি হয়েছে, নাকি বিকৃতি হয়েছে বলুন তো? আচ্ছা, বিচ্যুতি বিকৃতি পরে, দন্তের নন নিচে দন্তের ন চলে আসছে। গানের মধ্যে তো বলেছিলাম, দন্তের নন নিচে দন্তের ন যেহেতু চলে আসছে, চোখ বন্ধ করে এটা একটা দ্বিত্বতা। তাহলে আমার কোনো কনফিউশন রইল না যে এটা একটা দ্বিত্বতা। তাহলে প্রথম টার্গেট আমরা কিন্তু ফিল আপ করে ফেললাম যে এটা একটা দ্বিত্বতা হয়েছে, দ্বিত্বতা হয়েছে। আবার রাধনা থেকে রান্না, এটা কি দ্বিত্বতা হয়েছে, বিচ্যুতি হয়েছে, নাকি বিকৃতি হয়েছে? দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি, দ্বিত্বতা, বিচ্যুতি, বিকৃতি কোনটা হয়েছে? দ্বিত্বতা হয়েছে। দন্তের নন নিচে দন্তের ন চলে আসা মানে দ্বিত্বতা, প্রথমেই তো বলে দিয়েছিলাম, তাই না? তার মানে হচ্ছে দ্বিত্বতা হয়েছে। তাহলে কি ধরনের দ্বিত্বতা হয়েছে বলুন তো? দ্বিত্বতার মধ্যে দুইটা ছিল, কি কি? দ্বিত্বতার মধ্যে কিন্তু দুইটা শিখিয়েছে, যদি বলতে না পারেন আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। এই যে দ্বিত্বতার মধ্যে দুইটা জিনিস শিখেছিলাম, একটা ব্যঞ্জন দ্বিত্বতা, একটা সমীভবন। দ্বিত্বতা মানেই হয় ব্যঞ্জন দ্বিত্বতা, না হলে সমীভবন। যেহেতু পরীক্ষাটা এসেই গিয়েছে, আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এটা একটা দ্বিত্বতা হয়েছে, দন্তের ন নিচে দন্তের ন। তার মানে দ্বিত্বতা যেহেতু হয়েছে, আমাকে কল্পনা করতে হবে যে দ্বিত্বতার মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা আর একটা হচ্ছে সমীভবন। আমি 100% শিওর হয়ে গেলাম যে হয় এটা ব্যঞ্জন দ্বিত্বতা, না হয় এটা সমীভবন। 100% শিওর হয়ে গিয়েছি। কিন্তু ব্যঞ্জন দ্বিত্বতা কখন বলবো, সমীভবন কখন বলবো? এটা আরো সহজ। দেখুন, ধর্না বানানের মধ্যে 3টা বর্ণ ছিল, ধন্না বানানের মধ্যেও 3টা বর্ণ আছে। মনে রাখবেন, বর্ণের সংখ্যা যদি একই হয়, এখানেও 3টা বর্ণ আছে, এখানেও 3টা বর্ণ আছে। যদি সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ থাকে তাকে আমরা বলবো সমীভবন। যদি সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ থাকে তাকে আমরা বলবো সমীভবন। এই যে সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ আছে, দেখুন ধ, র, ন, 3টা ব্যঞ্জন বর্ণ আছে। আবার ধন্না বানানেও কিন্তু 3টা ব্যঞ্জন বর্ণ আছে। তার মানে সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ আছে, এ পাশেও 3টা, এ পাশেও 3টা। তার মানে বুঝে গেলাম যে এটা হয়েছে সমীভবন। তাহলে সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে আমরা বলবো সমীভবন। এই যে সমীভবনের কথা বলেছিলাম, এই যে সমীভবন, এই সমীভবনটা এখানে হয়েছে। আচ্ছা, রাধনা থেকে রান্না, এইটার ক্ষেত্রে একটু দেখি তো। প্রথমত দন্তের ন নিচে দন্তের ন পেয়ে গিয়েছে, তার মানে প্রথম চিন্তা হচ্ছে এটা দ্বিত্বতা হয়েছে। বিচ্যুতি তো কখনোই হতে পারে না, বিকৃতি তো হতেই পারে না।
দন্তের নুন নিচে দন্তের ন হয়েছে মানেই হচ্ছে এটা দ্বিত্বতা হয়েছে। কিন্তু কি ধরনের দ্বিত্বতা হয়েছে? এটা কি ব্যঞ্জন দ্বিত্বতা হয়েছে নাকি সমীভবন হয়েছে? যদি সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তো সমীভবন হয়ে যায়, আর সমান সংখ্যক ব্যঞ্জন বর্ণ না থাকলে হবে হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। দেখি তো সমান সংখ্যক ব্যঞ্জন আছে কিনা। র একটা, ধ বর্ণ আরেকটা পাচ্ছি দুইটা, আর হচ্ছে দন্তের ন তিনটা, তার মানে র ধ ন, র ধ ন, তার মানে তিনটা বর্ণ এখানে আছে। আর রান্না বানানের মধ্যে কয়টা বর্ণ আছে দেখি তো। র, এখানে একটা দন্তের ন, এখানে একটা দন্তের ন, তিনটা। এ পাশেও তিনটা ছিল, এ পাশেও তিনটা হয়েছে, তাহলে এটা চোখ বন্ধ করে বলবো এটা একটা সমীভবন হয়েছে। শেষ। আর যদি তিনটা না, এ পাশে তিনটা এ পাশে চারটা হলো, বা মানে মিললো না, যদি না মিলে যাইতো তাহলে বলতাম এটা ব্যঞ্জন দ্বিত্বতা। উদাহরণ দিলেই বুঝতে পারবেন। তাহলে প্রথম টার্গেট হচ্ছে এটা কি দ্বিত্বতা হয়েছে নাকি বিচ্যুতি হয়েছে নাকি বিকৃতি হয়েছে, এই চিন্তা আনবো। তো চিন্তা করে দেখলাম যে দন্তের ন নিচে দন্তের ন, তার মানে তো দ্বিত্বতা হয়েছে। যেহেতু দ্বিত্বতা হয়েছে সেক্ষেত্রে ওই বাকি দুইটা ভুলে যাব, মাথা থেকে একদম ভুলে যেতে হবে, কিন্তু বিচ্যুতি এবং বিকৃতিকে ভুলে যেতে হবে। তাহলে দ্বিত্বতা হয়েছে। এবার কি ধরনের দ্বিত্বতা হয়েছে? ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন? যদি সমান সংখ্যক ব্যঞ্জন থাকে তাহলে সমীভবন, যদি সমান সংখ্যক ব্যঞ্জন না থাকে তাহলে হবে ব্যঞ্জন দ্বিত্বতা। এই যে এইখানে একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। পাক্কা, পাকা থেকে পাক্কা, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? তাহলে প্রথম চিন্তা হচ্ছে কয়ের নিচে ক আসছে, তাহলে তো মানে নিশ্চিন্ত হয়ে গেলাম যে এটা তো একটা দ্বিত্বতা হয়েছে, কোনো ভুল নাই, এটাতে দ্বিত্বতা হয়েছে। কিন্তু কি ধরনের দ্বিত্বতা হয়েছে? ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন? কারণ দ্বিত্বতার মধ্যে তো আমরা জানি যে কেবল দুইটা জিনিসই আছে, হয় ব্যঞ্জন দ্বিত্বতা না হলে সমীভবন। তাহলে আমরা এটাতে দেখলাম যে পাক্কা থেকে পাক্কা, পাকা বানানের মধ্যে কয়টা বর্ণ আছে একটু গুনে দেখি তো। দুইটা বর্ণ আছে, একটা প আর একটা হচ্ছে ক, তার মানে দুইটা বর্ণ। আর পাক্কা বানানে কয়টা বর্ণ আছে দেখি তো, একটা প আর একটা ক আরো একটা ক, তার মানে তিনটা বর্ণ আছে। এই পাশে ছিল দুইটা বর্ণ, এই পাশে হলো তিনটা ব্যঞ্জন বর্ণ। এই পাশে দুইটা ব্যঞ্জন বর্ণ ছিল, এই পাশে তিনটা হয়েছে, দুইটা ছিল তিনটা হয়েছে, তার মানে কিন্তু সমান হয় নাই। সমান হলে সমীভবন বলতে পারতাম, কিন্তু সমান যেহেতু হয়নি তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। কত মজার না আসলে বলুন তো, এত মজার একটা পড়া। আচ্ছা, সকাল থেকে সকাল, প্রথম চিন্তা হচ্ছে কয়ের নিচে ক আছে, তার মানে বিচ্যুতি বিকৃতি এগুলোর কিছুই হয় নাই, দ্বিত্বতা হয়েছে। কয়ের নিচে ক আছে মানে দ্বিত্বতা হয়েছে। কোন দ্বিত্বতা? ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন? যদি সমান সংখ্যক ব্যঞ্জন থাকে তাহলে এটাকে বলবো সমীভবন। দেখি সমান সংখ্যক ব্যঞ্জন আছে কিনা। দন্তের সকল, তার মানে তিনটা বর্ণ আছে এর মধ্যে। সকল মানে সকাল বানানে তিনটা বর্ণ আছে, তিনটা ব্যঞ্জন বর্ণ আছে। এই পাশে কয়টা ব্যঞ্জন বর্ণ দেখি তো। এই পাশে দন্তের স, কয় ক, মানে দুইটা তিনটা চারটা, তার মানে সকাল বানানে চারটা বর্ণ আছে। একটা দন্তের স, একটা ক, আরো একটা ক, তারপরে ল, তার মানে চারটা বর্ণ। এই পাশে ছিল তিনটা, এই পাশে হয়ে গেছে চারটা, তার মানে তো সমীভবন হতেই পারে না। তার মানে চোখ বন্ধ করে বলে দেব এটা একটা ব্যঞ্জন দ্বিত্বতা। একটু পরে কিন্তু আপনাদের পরীক্ষা নিব একটা, ওই পরীক্ষায় যে ভালো করতে পারবে সেই হবে আজকের উইনার, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দ্বিত্বতার বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, ব্যঞ্জন দ্বিত্বতাও বুঝে গেলাম, সমীভবনও বুঝে গেলাম। তার মানে ব্যঞ্জন দ্বিত্বতা এবং সমীভবন কিন্তু দ্বিত্বতার আলোচ্য বিষয়, মানে দ্বিত্বতার মধ্যেই পড়ে। এই যে দ্বিত্বতার মধ্যেই পড়ে, দ্বিত্বতার মধ্যে কেবল এই দুইটা পড়ে। এবার চলুন আমরা বিচ্যুতি শিখে আসি। বিচ্যুতি জিনিসটা কি? বিচ্যুতিটা আরো সহজ। তাহলে দ্বিত্বতা তো বুঝতে পেরেছেন তাই না? সমান সংখ্যক ব্যঞ্জন থাকলেই সমীভবন, আর সমান সংখ্যক ব্যঞ্জন না থাকলেই ব্যঞ্জন দ্বিত্বতা। এই যে এখানে সমান সংখ্যক ব্যঞ্জন ছিল তাই সমীভবন হয়েছে, আর এখানে সমান সংখ্যক ব্যঞ্জন ছিল না তাই হয়েছে ব্যঞ্জন দ্বিত্বতা। তার মানে প্রথমে দ্বিত্বতাকে খোঁজার চেষ্টা করব, বিচ্যুতিকে খোঁজার চেষ্টা করব, বিকৃতিকে খোঁজার চেষ্টা করব। যেটা নাই সেটা বাদ। যেমন এখানে বিচ্যুতি বিকৃতি ছিল না, ওই দুইটা বাদ দিয়ে দিয়েছিলাম, শুধু দ্বিত্বতাকে রেখেছিলাম। ওই দ্বিত্বতার মধ্যে
ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন, এইভাবে খুঁজে বের করব আমরা। ঠিক আছে, কত মজার! আল্লাহ, ওইটাকেই আমি এখানে বুঝিয়ে দিয়েছি। একটাকে যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, পরের গুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। এই যে ধর্ণা থেকে ধন্না, ধর্ণা বানানে 3টা ছিল, এইভাবে তো আমরা গণনা করব না। আমরা প্রথমে কাউন্ট করব হচ্ছে আগে দ্বিত্বতা, বিচ্যুতি না বিকৃতি। এই যে দ্বিত্বতা হয়েছে দন্তের ন নিচে দন্তের ন, তাহলে আমরা এখন দেখব ব্যঞ্জন দ্বিত্বতা নাকি সমীভবন। এখানে এই যে ব্যঞ্জন দ্বিত্বতা হয়েছে, এখানেও ব্যঞ্জন মানে ব্যঞ্জন দ্বিত্বতা হয়েছে কোথায়? ব্যঞ্জন দ্বিত্বতা হয়েছে যে পাকা থেকে পাক্কা এটার মধ্যে। আর ধর্ণা থেকে ধর্ণা কিন্তু ব্যঞ্জন দ্বিত্বতা হয়নি, এটা হচ্ছে সমীভবন, কারণ সমান সংখ্যক বর্ণ মানে সমীভবন। আমার কথা শুনে হয়তোবা অনেকে বিরক্ত হচ্ছেন যে ভাইয়া একই কথা বারবার কেন বলে। কেন বলি? কারণ হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা সমীভবন এই দুইটা জিনিস যদি বুঝে যান, এরকম হাজার হাজার উদাহরণ আপনারা নিজেরাই একইভাবে ব্যাখ্যা করতে পারবেন, মাথায় যেন গেঁথে যায়। এই কারণে আমি একই কথা বারবার বলি। তবুও আপনারা বুঝতে পারলে ওখানেই আমার সার্থকতা লুকিয়ে। তাহলে আমরা কিন্তু এটা বুঝে গিয়েছি। এবার আমরা সমবর্ণ কাকে বলে বলুন তো, কারণ এখন সমবর্ণ লাগবে, তো তাই আপনাদেরকে সামনে ধরলাম। সমবর্ণ জিনিসটা কি? সমবর্ণ মানে একটু আগেই বুঝিয়েছি, একটা শব্দের মধ্যে যদি একই বর্ণ দুইবার আসে, বাস। এই যে বড় দাদা, এই শব্দটার মধ্যে একই বর্ণ কি দুইবার এসেছে? অবভিয়াসলি এসেছে, সেটা হচ্ছে দ। দ এখানেও ছিল, এখানেও আছে, তার মানে এটা একটা সমবর্ণ। বড় কাকা, এখানেও কিন্তু ক আছে, একই শব্দের মধ্যে এখানেও ক আছে, দুইটা ক পেয়ে গেছি। কাকু হলেও কিন্তু এটা একটা সমবর্ণ হতো, ঠিক আছে। আকার ওকার এটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে একই ব্যঞ্জন বর্ণ আছে কিনা। এই যে দাদা বানানে একই ব্যঞ্জন বর্ণ আছে, ক ক এটাও একটা ব্যঞ্জন বর্ণ, দুইটা ব্যঞ্জন বর্ণ পেয়েছি। দাদা ভাই, এখানেও কিন্তু দুইটা ব্যঞ্জন বর্ণ পেয়েছি। দিদি ভাইয়ের মধ্যেও দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, তার মানে এখানে সবই হচ্ছে সমবর্ণ। বিচ্যুতি বোঝাতে গেলে সমবর্ণ জানতেই হবে। বিচ্যুতি যদি বুঝতে চান, সমবর্ণ আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার আমরা শিখব বিচ্যুতি। বিচ্যুতি মানে কি? হারিয়ে যাওয়া। বিচ্যুতি মানে পালিয়ে যাওয়া। প্রথমে এই ক্লাসের শুরুর দিকেই বলেছিলাম। তাহলে বউ দিদি থেকে বৌদি, এই যে দয়রসিকারটা কোথায় গেল? পালিয়ে গেল। ছোট কাকা থেকে ছোটকা, তাহলে এই যে কয়াকারটা ছিল কোথায় গেল? হারিয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি আসে বউ দিদি থেকে বৌদি, প্রথমে আমরা চিন্তা করব এটা কি দ্বিত্বতা হয়েছে নাকি বিচ্যুতি হয়েছে নাকি বিকৃতি হয়েছে, এই কোনটা যে হয়েছে। আচ্ছা, দ্বিত্বতা তো হতে পারে না, কারণ দয়ের নিচে দ যদি থাকতো তাহলে তো দ্বিত্বতা হতো, তার মানে দ্বিত্বতা বাদ। দ্বিত্বতার কথাই আসবে না এখানে। দ্বিত্বতার মধ্যে যে দুইটা আছে ওইগুলাও আসবে না, কারণ দ্বিত্বতাই তো নাই, এর মধ্যে ওই দুটো আসবে কিভাবে। দ্বিতীয় চিন্তা আনতে হবে, এটা কি বিচ্যুতি হয়েছে? বিচ্যুতি হয়েছে কিনা দেখি। দয়রসি দিদি ছিল, একটা বিচ্যুতি হয়ে বৌদি হয়ে গিয়েছে, তার মানে কিন্তু বিচ্যুতি হয়েছে। এই পাশে 4টা ছিল, এ পাশে 3টা আছে, তার মানে শিওর বিচ্যুতি হয়ে গেছে একটা, সেটা হচ্ছে দয়রসিকারটা মানে বিচ্যুতি হয়েছে। কিন্তু কি ধরনের বিচ্যুতি? ব্যঞ্জন বিচ্যুতি নাকি অন্তর্হতি? কারণ ওই যে আপনাদেরকে বলেছিলাম ওই ছকটা মনে রাখতে হবে, কারণ ব্যঞ্জন বিচ্যুতির মধ্যে কিন্তু এই যে বিচ্যুতির মধ্যে দুইটা আছে, একটা হয় ব্যঞ্জন বিচ্যুতি হবে, না হলে অন্তর্হতি হবে, এই দুইটার মধ্যে একটা হবেই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম? আমরা দেখতে পাচ্ছিলাম যে বউ দিদি বানানের মধ্যে এই যে দয়রসিকারটা হারিয়ে গিয়েছে, মানে বিচ্যুতি হয়েছে। তার মানে যেহেতু বিচ্যুতি হয়েছে, হয় এটা ব্যঞ্জন বিচ্যুতি, না হলে এটা অন্তর্হতি। এখন ব্যঞ্জন বিচ্যুতি কি আর অন্তর্হতি কি, এটা তো আমাদের জানতে হবে। আসলে এটা একেবারেই সহজ। ব্যঞ্জন বিচ্যুতি মানে হচ্ছে সমধ্বনি মানে সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয়, একটু আগে সমবর্ণ শিখেছি না আমরা, সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিচ্যুতি। দেখুন তো সমবর্ণ আছে কিনা, এই যে দুইটা দ আছে, তার মানে বাক্যটা এই শব্দটা কিন্তু একটা সমবর্ণ। এই সমবর্ণ থেকে একটা বিচ্যুতি হয়েছে, জন্য এটাকে আমরা বলবো ব্যঞ্জন বিচ্যুতি। এটাকে কিন্তু আমরা অন্তর্হতি বলতে পারবো না, কারণ অন্তর্হতি কি হতে গেলে কিন্তু সমবর্ণ থাকা যাবে না,
তাহলে এটাকে আমরা অন্তর্হতি কেন বলবো? এটা হবে ব্যঞ্জন বিচ্যুতি, কারণ ব্যঞ্জন বিচ্যুতি মানে হচ্ছে সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয়। এই যে সমবর্ণ থেকে বিচ্যুতি হয়েছে দয় রশ্মিটা, এই কারণে আমরা এটাকে ব্যঞ্জন বিচ্যুতি বলবো। ছোট কাকা থেকে ছোটকা, এখানেও কিন্তু সমবর্ণ আছে, তাহলে সমবর্ণ থেকে বিচ্যুতি হয়েছে জন্য এটাকে আমরা বলবো ব্যঞ্জন বিচ্যুতি। তাহলে এটা দ্বিত্বতাও হয় নাই, বিকৃতিও হয় নাই, বিচ্যুতি হয়েছে। তার মানে প্রথম চিন্তা আনবো এটা একটা বিচ্যুতি হয়েছে। বিচ্যুতির মধ্যে দুইটা জানি, হয় ব্যঞ্জন বিচ্যুতি না হলে অন্তর্হতি। যদি ব্যঞ্জন বিচ্যুতি হয়, যদি সমবর্ণ থেকে ব্যঞ্জন বিচ্যুতি হয়, তাহলে ব্যঞ্জন বিচ্যুতি বলবো তাকে আমরা, ঠিক আছে? তাহলে শর্তটা কি? সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয়, সমবর্ণ থেকে বিচ্যুতি হলে ব্যঞ্জন বিচ্যুতি, আর সমবর্ণ না হয়ে যদি বিচ্যুতি হয় তাকে বলবো অন্তর্হতি। দেখুন তো, ফলাহার বানানে কি সমবর্ণ আছে? ফ, ল, হ, র, চারটা তো আলাদা আলাদা শব্দ, এর মধ্যে তো কোনোই সমবর্ণ নাই। তার মানে কিন্তু এটাকে কিন্তু আমরা ব্যঞ্জন বিচ্যুতি বলতে পারবো না। হয়াকারটা নাই হয়ে গেছে ফলাহার থেকে ফলার, তার মানে বুঝে নিলাম হয়াকারটা যেহেতু নাই হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, এটা একটা বিচ্যুতি। কি ধরনের বিচ্যুতি? ব্যঞ্জন বিচ্যুতি নাকি অন্তর্হতি? সমবর্ণ কি আছে? নাই তো, তাহলে তো ব্যঞ্জন বিচ্যুতি হতেই পারবে না। তাহলে সমবর্ণ না হয়ে যদি বিচ্যুতি হয় তাহলে অন্তর্হতি। যেহেতু সমবর্ণ নাই কিন্তু বিচ্যুতি হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো অন্তর্হতি। মনে থাকবে, ফলাহারের মধ্যে কোনো সমবর্ণ নাই, তবুও কিন্তু হয়াকারটা বিচ্যুতি হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলবো? অন্তর্হতি বলবো। দুগ্ধ থেকে দুধ, এই জায়গাটায় গিয়ে যদি আমরা দেখি, এখানে কিন্তু সমবর্ণ নাই, একটা দ, একটা গ, একটা ধ, দুগ্ধ, আলাদা আলাদা শব্দ। সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হতো তাহলে তো আমরা ব্যঞ্জন বিচ্যুতি বলতে পারতাম, কিন্তু সমবর্ণই তো নাই এর মধ্যে, কিন্তু বিচ্যুতি হয়েছে গ, গটা কিন্তু বিচ্যুতি হয়ে গেছে, এখানে কিন্তু গটা আর নাই, এখানে তিনটা ছিল এখানে দুইটা হয়ে গেছে, তার মানে বিচ্যুতি হয়েছে। যেহেতু বিচ্যুতি হয়েছে তাহলে দ্বিতীয়ত এখানে কোনো সমবর্ণ নাই, সমবর্ণ না হয়ে বিচ্যুতি হলেই তো অন্তর্হতি। এই কথাটা মনে রাখতে পারলেই পড়া শেষ, যে সমবর্ণ থেকে যদি বিচ্যুতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিচ্যুতি, আর সমবর্ণ না হয়েও যদি বিচ্যুতি হয় তাকে আমরা বলবো অন্তর্হতি। পড়াটা যে কত সহজ আল্লাহ! তবুও যদি আজকের পড়াটা আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে বলবো ধ্বনি পরিবর্তন আপনাদেরকে পড়তেই হবে না, ওটা বাদ দিয়ে দিন, কারণ এত সহজ করে বোঝানোর পরেও যদি না বুঝতে পারেন তাহলে ধ্বনি পরিবর্তন আর কখনো শেখাই সম্ভব না, ঠিক আছে? এবার আমরা শিখব বিকৃতি নিয়ে, কিন্তু এই ছন্দটা, এই ছকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে আমরা কিছুই পারবো না। দ্বিত্বতার মধ্যে দুইটা ছিল, বিচ্যুতির মধ্যে দুইটা ছিল, বিকৃতির মধ্যে দুইটা ছিল, এখন আমরা বিকৃতি শিখব। তাহলে বিকৃতির মধ্যে কয়টা ছিল? দুইটা। কি কি? বিকৃতির মধ্যে যে দুইটা ছিল তার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আর হচ্ছে বিষমী ভবন। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি এবং বিষমী ভবন এগুলো আবার কি জিনিস? এটা আরো সহজ। কিভাবে? লয় আকারে লা, ল, লাল। প্রথম কথা হচ্ছে লাল কি সমবর্ণ? আচ্ছা, সমবর্ণর কথা বাদ দিই, প্রথম চিন্তা করব এটা কি দ্বিত্বতা হয়েছে না বিচ্যুতি হয়েছে নাকি বিকৃতি হয়েছে? লাল বানানে তো দ্বিত্বতা হতেই পারে না, কারণ লয়ের নিচে ল যদি থাকতো তাহলে এটাকে আমরা দ্বিত্বতা বলতে পারতাম, তাহলে তো এটা দ্বিত্বতা হতেই পারে না। এটা কি বিচ্যুতি হয়েছে? দেখি তো, লাল বানানে দুইটা বর্ণ, নাল বানানেও দুইটা বর্ণ, তার মানে কিন্তু বিচ্যুতি হয় নাই, তার মানে 100% শিওর হয়ে গেলাম যে বিকৃতি হয়েছে। আর বিকৃতি তো মানে দুই ভাবেই হতে পারে, একটা ব্যঞ্জন বিকৃতি আর একটা হচ্ছে বিষমী ভবন, এই দুই ভাবেই তো কেবল হতে পারে। তার মানে বুঝে নিলাম এটা হয় ব্যঞ্জন বিকৃতি হবে না হলে বিষমী ভবন হবে, যে কোনো একটা হবে, হয় ব্যঞ্জন বিকৃতি না হলে বিষমী ভবন। তাহলে দেখি তো ব্যঞ্জন বিকৃতিটা কি আর বিষমী ভবনটা কি? এটা আরো সহজ, আরো সহজ। বিষমী ভবন মানে হচ্ছে সমবর্ণ থেকে, সমবর্ণ কথাটা আপনাকে কখনোই ছাড়বে না, তাই না? সমবর্ণ থেকে যদি
একটার বিকৃতি হয়। সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, বিষমী ভবন। সমবর্ণ থেকে যদি বিকৃতি হয়, দেখুন সমবর্ণ ছিল, এখানেও ল এখানেও ল, তার মানে সমবর্ণ ছিল, সমবর্ণ থেকে বিকৃতি হয়েছে, বিকৃতি হয়ে এই যে লয়কার এটা কি হয়ে গিয়েছে, দন্তের নয়কার হয়ে গিয়েছে। তার মানে আমরা বুঝে নিলাম এটা বিষমী ভবন। সমবর্ণ থেকে যদি বিকৃতি ঘটে তাকে আমরা বলবো বিষমী ভবন। সমবর্ণ থেকে যদি বিকৃতি ঘটে তাকে বলবো বিষমী ভবন। সমবর্ণ থেকে যদি বিকৃতি ঘটে তাকে বলবো বিষমী ভবন। এই যে সমবর্ণ দুইটা ল, তার মানে সমবর্ণ থেকেই বিকৃতি হয়েছে। শরীর থেকে শরীর, এখানেও কিন্তু সমবর্ণ আছে। প্রথমত এটা দ্বিত্বতা হয়নি, রয়ের নিচে র যেহেতু নাই, দ্বিত্বতা হয় নাই, বিচ্যুতিও হয় নাই। এ পাশেও তিনটা আছে, আবার শরীর বানানেও তিনটা ছিল, শরীর বানানেও তিনটা, শরীর বানানেও তিনটা, তার মানে কিন্তু বিচ্যুতিও হয় নাই। তাহলে কি বিকৃতি হয়েছে? অবভিয়াসলি বিকৃতি হয়েছে। কেন? কারণ এই যে সমবর্ণ থেকে বিকৃতি হয়েছে, এখানে একটা সমবর্ণ, এখানেও একটা র, এখানেও একটা র, তার মানে সমবর্ণ ছিল, সমবর্ণ থেকে বিকৃতি হয়েছে জন্য এটাকে আমরা বলবো কি বলবো, বিষমী ভবন। সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাহলে বলবো বিষমী ভবন। আর সমবর্ণ না হয়ে যদি বিকৃতি হতো তাহলে তাকে বলতাম ব্যঞ্জন বিকৃতি। তার মানে টার্গেট এক, প্রথম টার্গেট হচ্ছে এটা দ্বিত্বতা, বিচ্যুতি নাকি বিকৃতি। যদি দ্বিত্বতা হয় তাহলে লয় ল থাকবে, তাহলে দ্বিত্বতা হচ্ছে না, ক্যান্সেল। বিকৃতি মানে বিচ্যুতি হবে কি, বিচ্যুতিও হচ্ছে না, কারণ এ পাশেও দুইটা আছে, এ পাশেও দুইটা, বিচ্যুতি হয় নাই বা লোভ হয় নাই বা কিন্তু হারায় যায় নাই, তাহলে বিচ্যুতিও হবে না। তার মানে 100% শিওর হলাম যে এটা একটা বিকৃতি। যেহেতু বিকৃতি হলো, কোন ধরনের বিকৃতি, এটা কি ব্যঞ্জন বিকৃতি নাকি বিষমী ভবন? শাক থেকে শাক, বলুন তো এটা কি ধরনের বিকৃতি হয়েছে? শাক থেকে শাক, প্রথমে এটা দ্বিত্বতা হয়নি, বিচ্যুতিও হয়নি, তাহলে বিকৃতি হয়েছে। বিকৃতি হয়েছে কোথায় দেখি তো, এখানে ছিল গ, এখানে ছিল ক, এখানে হয়ে গেছে গ, তার মানে ক গ হয়ে গেছে। এখানে কি কোনো সমবর্ণ আছে? নাই তো, একটা তালবস্য একটা ক, সমবর্ণ তো নাই যে তালবস্য দুইটা পাশাপাশি বসেছে। যেমন শুশুক, শুশুক বানানে কিন্তু স্বরবর্ণ, মানে শুশুক বানানে কিন্তু এখানে কিন্তু সমবর্ণ আছে, কিন্তু এখানে তো শাক লেখা আছে, এটা তো সমবর্ণ না। সমবর্ণ থেকে যদি বিকৃতি ঘটতো তাহলে না হয় বলতাম বিষমী ভবন, কিন্তু সমবর্ণ যেহেতু না তাহলে এটাকে বিষমী ভবন বলতে পারবো না। তাহলে যেহেতু বিষমী ভবন না, তাহলে নিশ্চিন্তে বিকৃতি। কি বিকৃতি? ব্যঞ্জন বিকৃতি। বুঝতে পেরেছেন আপনারা? কপাট থেকে কবাট, দেখি তো এটা কিভাবে সলভ করতে হবে পরীক্ষার হলে। কপাট থেকে কবাট, এটা তো কোনো দ্বিত্বতা নাই, টয়ের নিচে ট, পয়ের নিচে প, কিছুই নাই, তাহলে তো দ্বিত্বতা হবেই না। তার মানে দ্বিত্বতার সাথে যে দুইটা ছিল, ব্যঞ্জন দ্বিত্বতা আর হচ্ছে সমী ভবন, এই দুইটার একটাও হবে না, এই দুইটা আগেই বাদ। তাহলে বিচ্যুতি হয়েছে কি? না তো, এখানেও তিনটা আছে, এখানেও তিনটা আছে, তাহলে তো বিচ্যুতি হয় নাই। তার মানে ব্যঞ্জন বিচ্যুতিও হবে না, অন্তর্হতিও হবে না। তাহলে কি বিকৃতি হয়েছে? দেখি তো, এপাশেও তিনটা, এপাশেও তিনটা, মানে এখানে পয়াকারে পা, কপাটের পয়াকারে পাটা হয়ে গেছে বয়াকারে বা, কপাট থেকে কবাট, তার মানে কিন্তু প বিকৃতি হয়ে ব হয়ে গেছে। তাহলে বুঝে নিলাম এটা একটা বিকৃতি হয়েছে। কি বিকৃতি? 100% শিওর, হয় এটা ব্যঞ্জন বিকৃতি, না হলে এটা বিষমী ভবন। বিষমী ভবন হতে গেলে তো সমবর্ণ থাকতে হবে। দেখি তো কপাট বানানে কি সমবর্ণ আছে? ক প ট, না তো, সমবর্ণ তো নাই, তাহলে চোখ বন্ধ করে বিষমী ভবনটা বাদ। তার মানে 100% শিওর হয়ে গেলাম যে এটা একটা ব্যঞ্জন বিকৃতি। পরীক্ষায় কিন্তু এগুলো বারবার আসে, সেই কথাই বলা হচ্ছে সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাহলে সেটাকে বলবো বিষমী ভবন, আর সমবর্ণ না হয়েও যদি বিকৃতি হয় তাকে বলবো ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা প্রিয় ভাইয়া আপুরা, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু আজকে একটা গেম খেলতে হবে, বলেছিলাম না? একটা গেম খেলতে হবে। এই গেম খেলাটা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে জবে আসা বিভিন্ন কোশ্চেন দিব। আজকে যা বুঝাইলাম, জবে আসা কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সেই কোশ্চেন্সে আনসার করবেন।
যদি 5 পান অথবা 5-এর বেশি পান তবে আপনারা আমার এটার কমেন্ট বক্সে এভাবে কমেন্ট করবেন। প্রথমে আপনি কিং লিখবেন ছেলে হলে, দেন আপনার নামটা লিখবেন, দেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন। আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই কুইন লিখবেন, তারপর আপনার নামটা লিখবেন, তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন। অর্থাৎ এই ধ্বনি পরিবর্তনের কে রাজা হলো এবং কে রানী হলো যদি 5 অথবা 5-এর ঊর্ধ্বে যান তাহলে আপনারা কমেন্টটা করবেন। আর কমেন্ট করার পর ওই কমেন্টটা আমরা আগামী ক্লাসে স্ক্রিনে শো করব, সবাই বিষয়টা জানতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটা করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু সেই কমেন্টটা আর স্ক্রিনে আসবে না, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু রেডি হয়ে যান। আর আপনারা আনসার কিন্তু কমেন্ট বক্সে করবেন না, অ্যান্সারটা আপনারা নিজে নিজেই করবেন নিজের খাতায়। যদি দেখেন যে 5-এর ঊর্ধ্বে গিয়েছে তবে কমেন্টটা করবেন প্লিজ। 5-এর ঊর্ধ্বে গেলে দেখবেন কমেন্টটা। তাহলে কোশ্চেনগুলো দেখে নিন একটু। ফলাহার থেকে ফলার কি ধরনের ধ্বনি পরিবর্তন? আমি আনসারটা ঠিক একটু পরেই দিব। লাল থেকে নাল কি ধরনের ধ্বনি পরিবর্তন? সবকটা কিন্তু কমন পড়েছে, একদম ইজি। আমি কিন্তু বারবার শিখিয়েছি, এখন আর ব্যাখ্যা করব না, কারণ ব্যাখ্যা সবসময় করলে তো শিখতে পারবেন না। ফাল্গুন থেকে ফাগুন কি ধরনের ধ্বনি পরিবর্তন? একেবারেই মজার। অর্ণা থেকে অন্না কি ধরনের ধ্বনি পরিবর্তন? আপনারা পজ করবেন, পজ করে করে আপনারা আনসার করতে থাকবেন। এবার পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পিশাচ থেকে পিচাস এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? মর্মর থেকে মার্বেল এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? ধোবা থেকে ধোপা কি ধরনের ধ্বনি পরিবর্তন? শুনিয়া থেকে শুনে কি ধরনের ধ্বনি পরিবর্তন? 13টা কোশ্চেন আছে, এটাই লাস্ট কোশ্চেন। লেবু থেকে নেবু কি ধরনের ধ্বনি পরিবর্তন? ধাইমা থেকে দাইমা কি ধরনের ধ্বনি পরিবর্তন? আলমারি থেকে আলমারি কি ধরনের ধ্বনি পরিবর্তন? ছোট থেকে ছোট্ট কি ধরনের ধ্বনি পরিবর্তন? মুলুক থেকে মুল্লুক এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন? এই 13টা কোশ্চেন আপনাদের কাছে ছুড়ে দিয়েছি। যে 5টা অথবা 5-এর অধিক আনসার করতে পারবে সঠিক, তারাই কেবল কমেন্টটা করতে পারবেন। এবার আপনাদের আনসারগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি আনসারগুলো দিয়ে দিব। আর আপনারা যদি আমার ক্লাসটা বুঝে থাকেন, আজকের ক্লাসের আনসার দেওয়ার পর আপনারা ক্লিয়ার বুঝে যাবেন। আনসার দিলে আপনারা হচ্ছে বোরিং হয়ে যেতে পারেন, মানে আমি যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় যাবে। ফলাহার থেকে ফলার, লাল থেকে নাল, ফাল্গুন থেকে ফাগুন, অর্ণা থেকে অন্না। আশা করি আপনাদের মিলে গিয়েছে, তাই না? নেক্সট আনসার দিচ্ছি কিন্তু। নেক্সট আনসার হচ্ছে পিশাচ থেকে পিচাস কি ধরনের ধ্বনি পরিবর্তন? ওই যে মর্মর থেকে মার্বেল, ধোবা থেকে ধোপা, শুনিয়া থেকে শুনে। তাহলে 8টা আনসার কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। নেক্সট লেবু থেকে নেবু, ধাইমা থেকে দাইমা, আলমারি থেকে আলমারি, ছোট থেকে ছোট্ট, মুলুক থেকে মুল্লুক। এখানে কিন্তু লয় লয় রস্যু ক, তাই না? মুল্লুক, তার মানে এমনি বুঝতে পারতেছি এটা দ্বিতীয়তা, ব্যাখ্যা করতে হবে না আমার, আপনারা এমনিই বুঝে যাবেন। তাহলে আনসারগুলো কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। তাহলে আমরা যেটা শিখলাম, সারমর্মটা কি? সারমর্ম হচ্ছে পরীক্ষা যেভাবেই আসুক প্রথমে চিন্তা করব এটা কি দ্বিতীয়তা না বিচ্যুতি নাকি বিকৃতি। দ্বিতীয়তা হলে এই দুইটা, বিচ্যুতি হলে এই দুইটা, বিকৃতি হলে এই দুইটার মধ্যে যে কোনো একটা, তাই না? এই জিনিসটা আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে। যদি দ্বিতীয়তা হয় তাহলে কি হবে? সমীভবন হলে কি হবে? যদি ব্যঞ্জন দ্বিতীয়তা হয় তাহলে কি হবে? ব্যঞ্জন দ্বিতীয়তা হলে কি হবে? আর সমীভবন, সমীভবন হলে কি হবে? সমীভবন মানে হচ্ছে সমীভবন সমান, বর্ণের সংখ্যা যখন সমান হয়। আর বর্ণের সংখ্যা সমান না হলে তার উপরেরটা মানে ব্যঞ্জন দ্বিতীয়তা। বর্ণের সংখ্যা সমান হলেই সমীভবন, ঠিক আছে? সমান হলেই সমীভবন, সমান না হলেই তার উপরেরটা মানে ব্যঞ্জন দ্বিতীয়তা। বিচ্যুতির ক্ষেত্রে যদি যাই, বিচ্যুতি দুই প্রকার, একটা ব্যঞ্জন বিচ্যুতি আর একটা অন্তর্হতি, তাই না? তাহলে ব্যঞ্জন বিচ্যুতি কখন হবে? সমবর্ণ থেকে যখন বিচ্যুতি হবে তখন ব্যঞ্জন বিচ্যুতি। আর সমবর্ণ না হয়েও যদি বিচ্যুতি হয় তাহলে সেটা হবে অন্তর্হতি। বিকৃতির ক্ষেত্রে কি শিখেছি? বিকৃতির ক্ষেত্রে শিখেছি আমরা হয় সেটা ব্যঞ্জন বিকৃতি না হলে বিষমীভবন, যে কোনো একটা।
যদি বিষমী ভবন হয় তখন মনে করবেন সমবর্ণ থেকে যদি বিকৃতি হয় তাহলে বিষমী ভবন। মানে সমীভবনের মতোই অনেকটা, তাই না? মানে সমান সংখ্যক সমান শব্দটা থেকেই যায়। তো বিষমী ভবন হচ্ছে সমবর্ণ থেকে বিকৃতি হলে বিষমী ভবন, আর সমবর্ণ না হয়েও বিকৃতি হলে ব্যঞ্জন বিকৃতি। আশা করি আপনাদের আর অসুবিধা হবে না। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর করে এটা রিভিশন করবেন। আর অনলাইন শিক্ষালয় চ্যানেলে আমরা কিন্তু সমাস, কারক, প্রকৃতি প্রত্যয় এবং সার্বিকভাবে আমরা অনেক বিষয়গুলো আলোচনা করব, যেগুলো খুবই সহজ সরল এবং সাবলীল ভাষায় আলোচনা করব। শুধু ব্যাকরণ নয়, কিন্তু যে বিষয়টা আমরা এখানে আলোচনা করব সবচেয়ে সহজ হওয়া যায় এবং একেবারে ইউনিক হওয়া যায়। ঠিক আছে? আপনারা সবাই আমন্ত্রিত। আপনার উপকার করাই হোক আমার সাধনা। অনলাইন শিক্ষালয় ইউটিউবের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।